দেখে জোবানের জল শক্ত হয়ে যায়। নিজেকে শান্ত করে জোবান ধীরে ধীরে পড়শির গালে নিজের হাত রাখে। পড়শির চোখে চোখ রেখে আলতো করে চোখের পানি মুছে দিতে দিতে আওড়ালো, ডোন্ট ক্রাই মিস রাগিনী, ডোন্ট ক্রাই। পড়শি কিছু বলল না, শুধু মাথা নাড়ল। বাকিরা তাদের থেকে দূরত্ব রেখে তাদের দেখে যাচ্ছে। ব্যান্ডেজ করা শেষ হওয়ার পর তারা সবাই আসলো। লারা পড়শির হাত আলতো করে ধরে রিশাকে উদ্দেশ্য করে বলল, তাসির গাড়ি নিয়ে চলে গেছে রিশা, এখন ট্যাক্সি ক্যাবে করে আমাদের যেতে হবে। পরিশোনা একটু কষ্ট করে ট্যাক্সি ক্যাব পেলেই আমরা চলে যাব। লারার কথাই জোবান গম্ভীর গলায় আওড়ালো, এখানে এত দ্রুত ট্যাক্সিকে পাওয়া সম্ভব হবে বলে মনে হয় না। আমি ড্রপ করে দিচ্ছি আপু, আপনি রাস্তাটা দেখিয়ে দিলেই হবে। জোবানের কথাই লারা পড়শির দিকে তাকায়। বাড়িতে এই বুড়িটা ঝামেলা বাঁধাবে, এখন কিছুই করার নেই। পড়শির এই অবস্থা, এখানে বেশিক্ষণ থাকা ঠিক হবে না। লারা সবাইকে বলল গাড়িতে বসতে। সবাই বসতেই জোবান গাড়ি স্টার্ট দিল। লারা রাস্তা দেখিয়ে দিল জোবানকে। 2 ঘন্টা গাড়ি চালানোর পর জোবান শিকদার বাড়ির সম্মুখে গাড়ি থামালো। বাড়িটির উপর নজর যেতে জোবানের মাথা ব্যথা শুরু হলো। জোবানের কেন জানি মনে হচ্ছে এই বাড়িতে জোবান আগেও এসেছে। ভাইয়ের কপালে হাত দেখে জিয়া অস্থির গলায় বলে উঠল, ভাই শরীর খারাপ লাগছে? আই এম ওকে। গম্ভীর গলায় জবাব দিল জোবান। অতঃপর সে গাড়ি থেকে নেমে পড়শিকে আবারও কোলে তুলে নিল। এতক্ষণ পড়শি চুপ থাকলেও এখন বলে উঠল, আমায় নামিয়ে দিন প্লিজ, বাড়ির কেউ দেখলে কি ভাববে? প্লিজ আমায় নামিয়ে দিন নাকফুলো সিনিয়র। পড়শির শেষ কথাটা জোবানের হাসি পেল, মুখের গাম্ভীর্য ভাব ফুটিয়ে রাখল সে। পড়শির কথায় পাত্তা না দিয়ে সে পড়শিকে কোলে নিয়ে বাড়ির ভেতর প্রবেশ করল। তখন মিসেস শিখা আর ইয়ানা পড়শিকে কিভাবে শাস্তি দিবে সেসব নিয়েই কথা বলাবলি করছিল। সম্মুখে চোখ যেতে ইয়ানা বসা থেকে উঠে দাঁড়ালো, ঊর্ধ্ব গলায় শুধল, দাদি দেখো পড়শি। পড়শিকে পরপুরুষের তনুর সাথে লেপ্টে থাকতে দেখে মিসেস শিখার মেজাজ বিগড়ে যায়। কর্কশ গলায় তিনি বলতে লাগলেন, ছি 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 পড়শি, শেষে কিনা তুই ছেলেদের কোলে চড়াও শুরু করলি। আজ তোকে এমন মার মারবো, জীবনে আর এসব অসভ্যতামি করার সাহস পাবি না। ব্যাত্ত। দাদিমার কথা শুনে ভয়ে পড়শির তনু হিম হয়ে যায়। পড়শির নিস্তেজ গলায় আবারও বলল, প্লিজ নামিয়ে দিন আমায়। যখন পড়শির কথা শুনে না শোনার ভান করলো। মিসেস শিখার দিকে তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করলো সে। অতঃপর পড়শিকে নামিয়ে না দিয়ে সোফায় বসিয়ে দিল। তারপর মিসেস শিখার সম্মুখে দাঁড়িয়ে কপাল কুঁচকে বলল, কি যেন বলছিলেন আবার বলুন তো বুড়িমা। এই ছেলে, তোর সাহস তো কম না? তুই আমার সাথে কথা বলতে এসেছিস? আমার সাহসের এখনো কিছুই দেখেননি আপনি বুড়িমা। জীবন ঠোঁট বাঁকিয়ে হেসে বলল। মিসেস শিখা রেগে কিছু বলতে যাবে, তার আগেই ইয়ানা তার দাদিকে থামিয়ে দিয়ে ফিসফিসিয়ে বলল, দাদিমা চুপ থাকো। রিফাত চৌধুরীর ছেলে জোহান চৌধুরীর সাথে তুমি এখন কথা বলছো, সাবধানে কথা বলো। মিসেস শিখা বাকরুদ্ধ হয়ে যায় ইয়ানার কথা শুনে। আচমকা মিসেস শিখার সুর পাল্টে যায়। নরম গলায় জোবানকে বলতে শুরু করে, এতক্ষণ তোমার সাথে মজা করছিলাম বাবা, বসো, খেয়ে যাবে। শয়তান বুড়ি দেখছি মিনিটে মিনিটে চেঞ্জ হয়ে যায়। এখন না খেপানোই ভালো, না হয় পড়শির সমস্যা হবে। অসভ্য বুড়ি একটা। মিসেস শিখার বদলানোর রূপ দেখে জোবান হাসে, মনে মনে বলে। ওনার কথায় জোবান কিছু না বলে পড়শির দিকে এক পলক তাকিয়ে জিয়ার হাত ধরে বাড়ি থেকে বেরিয়ে যায়। জোবান যেতেই ইয়ানা পড়শির কাছে সে ডেকে বলে, শেষমেশ তুই চৌধুরী বাড়ির ছেলেকে হাত করার জন্য লেগে পড়েছিস। মুখ সামলে কথা বলো আপু, না জেনে কাউকে দোষারোপ করো না। পড়শি বিপদে পড়ায় জোবান ভাইয়া পড়শিকে বাঁচায়। লারা বিরক্তিকর গলায় বলল। মেয়েটাকে এই মুহূর্তে তার ভীষণ অসহ্য লাগছে। লারার কথাই ইয়ানা রেগে বলে, তা তোমরা কি বসে বসে আঙুল চুষছিলে? তোমরা বিপদ থেকে বাঁচাতে পারতে না? চৌধুরী বাড়ির ছেলেকে আসতে হলো এই অসভ্য গায়ে পড়া মেয়েটাকে বাঁচাতে। লারা ধৈর্যের পরীক্ষা দিচ্ছে যেন, ধৈর্যের সীমা পেরিয়ে যাচ্ছে। হাত মুঠো করে দাঁতের দাঁত চেপে নিজেকে শান্ত করার চেষ্টা করছে সে। এই মুহূর্তে মেয়েটার পাশে না থেকে উল্টো মেয়েটাকে দোষারোপ করে যাচ্ছে ডাইনি দুটো। মেয়েটার জন্য বেশ মায়া হলো তার। পুতুলটাকে কিভাবে কষ্ট দিচ্ছে তারা।
তার সাধ্য থাকলে সে এখনই এই মানুষরূপী পুতুলটাকে নিজের সাথে নিয়ে যেত, রেখে যেত না এই নরকে। রিশা পরিস্থিতি খারাপ দেখে মুখ খুলল, সব ঘটনা খুলে বলল দুজনকে। সব শুনে মিসেস শিখা গম্ভীর গলায় বলেন, হয়েছে, তাসির যে একাই খারাপ সেটা ভুল, এই অপয়ও তো খারাপ, তাই তো এমন হয়েছে। যা হয়েছে ভালোই হয়েছে, মেরে ফেলতে পারতো এই অপয়টাকে, তাহলে তো আর এই অপয়টার মুখ আর দেখতে হতো না। ঢ্যাং ঢ্যাং করে ওদের সাথে না গেলেও এসব কিছুই হতো না। মিসেস শিখার কথা শুনে লারা আর রিশা পড়শির দিকে তাকালো। পড়শি পাথরে নাই বসে আছে, কোনো কথা বলছে না সে। দাদিমা যে তাকে এমন বাজে কথা বলবে সে কোনোদিনও ভাবতেও পারেনি। পড়শি বসা থেকে উঠে খুঁড়িয়ে খুঁড়িয়ে নিজের রুমে চলে যায়। লারা রিশা সাহায্য করতে চেয়েছিল রুমে আসতে, কিন্তু পড়শি বাধা দিল। পড়শি রুমের দরজা বন্ধ করে দিল, মন্থর গতিতে এগিয়ে গেল জানালার পানে। নিষ্প্রাণ ওই আঁখি দুটো চেয়ে আছে আকাশে পানে, মুখে বিষণ্ণতার ছাপ। সে দীর্ঘশ্বাস ফেলে অতীতে ডুব দিল। অতীত, পড়শির যখন 6 বছর বয়স, সব পরিবার চৌধুরী ভিলাতে গিয়েছিল জোভানের জন্মদিনে। জোবানের বাবা রিফাত চৌধুরী আর পড়শির বাবা সৈয়দ শিকদার ছিলেন ভালো বন্ধু। পড়শি চৌধুরী ভিলায় প্রবেশ করেই বাবার হাত ছেড়ে দেয়। অস্থির গলায় ছোট্ট পড়শি তার বাবাকে বলে, পাপা, আমি জোবান ভাইয়ের কাছে যাব। ঠিক আছে মামনি, যাও, দুষ্টুমি করবে না কিন্তু। ওকে পাপা। বাবার গালে টুপ করে চুমু খেয়ে পড়শি দৌড়ে চলে গেল। মেয়ের কাণ্ডে সৈয়দ শিকদার হাসেন। পড়শি জোবানকে খুঁজতে খুঁজতে বাগানে চলে আসলো। জোবান তখন বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছিল। পড়শি দৌড়ে জোবানের কাছে আসলো, অতঃপর লাজুক হেসে বলে উঠল, হ্যান্ডসাম বয়, হ্যাপি বার্থডে টু ইউ। থ্যাংক ইউ সুইট ফেয়ারি। জোবান পড়শির লাজে লাল হওয়া গাল দুটো টেনে দিয়ে কথাখানি বলল। অতঃপর পড়শি সহসাই বলে উঠল, হ্যান্ডসাম বয়, তুমি আমার ভবিষ্যৎ বর হবে। পড়শির কথাই জোবান হেসে উঠল। জোবান পড়শিকে নিজের নিকটে নিয়ে এসে আওড়ালো, আগে তুমি বড় হও আমার মিষ্টি পরি, তারপর তোমায় আমার বউ করে নিয়ে আসবো। সত্যি বলছো তুমি জোবান ভাইয়া? সত্যি বলছি পরি। সেই ছোটবেলার প্রণয়, সেই অনুভূতি এখনও রয়েছে পড়শির মাঝে। সে এখনও ভোলেনি অতীত। মা বাবা মরার পর ওখানে যাওয়া বন্ধ হয়ে গিয়েছে তার। হুট করে যেন অতীত তার সম্মুখে উদয় হলো। বর্তমান জোবান ভাইয়া কি সব ভুলে গেছে? ওনার কি তার ছোট্ট পরীর কথা মনে নেই? পড়শির ভাবনা মাঝেই মিসেস শিখার ডাক বলো, নবাব জাতি, রুম থেকে বের হ। মিসেস শিখা দরজা ধাক্কাতে ধাক্কাতে বলতে লাগলেন। পড়শি দ্রুত চোখের পানি মুছে দরজা খুলে দিল। দরজা খুলতেই মিসেস শিখা পড়শিকে ঝাঁটা দিয়ে মারতে শুরু করে। অকস্মাৎ পড়শি এসবের জন্য মোটো প্রস্তুত ছিল না। পরপর এনা হালকা গরম তেল এনে পড়শির বাম পায়ে ঢেলে দিল। পড়শি জোরে চিৎকার দিয়ে উঠল। দৌড়ে ওয়াশরুমে গিয়ে হাতে পানি দেওয়া শুরু করলো পড়শি, সাথে দরজা বন্ধ করে দিল। পড়শি, দরজা খোল বলছি, আজকে তোকে মেরে ফেলবো। বাইরে অন্য ছেলের সাথে ফষ্টি নষ্টি করতে গিয়েছিস? বের হ বলছি, দুশ্চরিত্রা মেয়ে, বের হ। ইয়ানা রেগে দরজায় আঘাত করতে করতে বলল, আজ আহাদ আর লিমা নেই, লারা আর রিশাকেও বাড়ি থেকে বের করে দিয়েছি। আজ তোকে কে বাঁচাতে আসবে বর্ষি? দরজা খোল বলছি। মিসেস শিখা ঘৃণা নিয়ে কথাগুলো বলেন। ঠিক তখনই পিছন থেকে কেউ বলে উঠল, কি হয়েছে মা? তোমরা দুজন এখানে কি করছো? আর শিকদারের অকস্মাৎ আগমনে দুজনে ঘাবড়ে যায়। নিজেদের দ্রুত সামলে নিল দুজন। মিসেস শিখা পিছনে ফিরে মুখে হাসি ফুটিয়ে রাখার চেষ্টা করে বলেন, আরে বাবা, তুই কখন আসলি? এমনি কাজে এসেছিলাম বাবা, এখন নিচে চল বাবা, অনেক দূর থেকে এসেছিস। কিন্তু আমি যে স্পষ্ট শুনলাম তোমরা বলছিলে আজ আহাদ আর লিমা নেই, এখন তোকে কে বাঁচাবে? আর শিকদার ক্রুদ্ধ গলায় বলেন, বাবা তুমিও না, চলো তো এখান থেকে, কিছু হয়নি ওর সাথে আমাদের। ইয়ানা হাসি হাসি মুখ করে বলল। দুজন একরকম জোর করে আহাদ শিকদারকে পড়শির রুম থেকে নিয়ে গেল। বাইরে থেকে সব কিছু নীরব দেখে পড়শি ভয়ে ভয়ে ওয়াশরুমের দরজা খুলল। দরজা খুলে পড়শির স্বস্তির নিঃশ্বাস ফেল। পড়শি সাদা রঙের একটা রুমাল হাতে বেঁধে নিল। বেডসাইড টেবিলে মেডিসিন বক্স রাখা ছিল, ওটি এখন আগের স্থানে নেই। পড়শি দীর্ঘশ্বাস ছাড়ে। মেডিসিন বক্স ইয়ানা লুকিয়ে রেখেছে। পড়শি বুঝতে পারল
পড়শি যেন তার ক্ষত স্থানগুলোতে ওষুধ দিতে না পারে, তাই এমনটা করেছে তারা। সে আজ সারাদিন না খেয়ে আছে। ফুচকার দোকানে পড়শি ফুচকা খায়নি। খালি পেটে ফুচকা খেলে পেট খারাপ হবে, এজন্য খায়নি সে। এখন তার প্রচুর খিদা লেগেছে। পড়শি ফুপিয়ে উঠল, ভাঙ্গা গলায় আওড়ালো। দাদিমা বলেছে 2 দিন না খেয়ে থাকতে হবে। আমি তো এখনই যেন ঘুরে পড়ে যাব এমন অবস্থা হচ্ছে আমার। প্রচুর ক্ষুধা লেগেছে। শুয়ে পড়লে ক্ষুধা যে আছে তা আর মনে পড়বে না, বরং শুয়েই পড়ি। দুর্বল তনু নিয়ে পড়শি শীঘ্রই শুয়ে পড়ল, যেন ক্ষুধার যন্ত্রণা তার অনুভব না হয়। চৌধুরী ম্যানশন। ভাই, পড়শির দাদিটা একটা ডাইনি। ডাইনিংয়ে বসে জিহাদ ছুরিতে আপেল কাটতে কাটতে কথাটি বলল। মেয়েটা ওই বাড়িতে ভালো নেই, তাছাড়া মেয়েটির মা বাবাও নেই। ওই মেয়ে দুটো তখন বলল, সব দিক থেকেই মনে হচ্ছে মেয়েটা ভীষণ দুঃখী। শান্ত কণ্ঠে আওড়ালো জোভান। আচ্ছা ভাই, আমরা পড়শির জন্য কিছু করতে পারি না? ভাইয়ের দিকে আপেলের প্লেট এগিয়ে দিয়ে বলল জিহা। মানে আমরা কি করতে পারি ওর জন্য? ওই নরক থেকে মেয়েটাকে বের করে নিয়ে আসতে পারি না? এত শীঘ্রই কিছু করা ঠিক হবে না জিহা। আগে মেয়েটার মন জয় করতে হবে আমাদের। আর এত শীঘ্রই সে আমাদের বিশ্বাস করবে না। এমনিতেই মেয়েটার সাথে আমার সাপে নেউলের সম্পর্ক। তাছাড়া যেখানে নিজের আপনজন দিনের পর দিন কষ্ট দিয়ে যাচ্ছে, সেখানে আমরা তো বাহিরের মানুষ, আমাদের এত সহজে বিশ্বাস করবে না মেয়েটা। ঠিক বলেছিস ভাই। ভাইয়ের পানে কিছুক্ষণ তাকিয়ে থেকে দীর্ঘশ্বাস ছেড়ে কতখানি আওড়ালো জিহা। অতঃপর জিহার ফোন আসাতে জিহা দোতলায় চলে যায় নিজের রুমে। বারবার ফোন দিচ্ছ কেন তিয়াস? ভাইয়ার সাথে ছিল। ফোনের অপর পাশে ব্যক্তিটিকে ধমকে বলে উঠল জিহা। অপর পাশ থেকে জবাব এলো। সরি জিহুজান, আসলে তোমায় অনেক মিস করছিলাম, তাই বারবার ফোন দিচ্ছিলাম। আমি তোমার বাড়িতে দাঁড়িয়ে আছি, ব্যালকনিতে এসো না জান। তিয়াস অসহায় গলায় বলল। কি, তুমি বাড়ির ভেতর চলে এসেছো? কিন্তু কিভাবে? দারোয়ান কাকু তোমায় দেখেনি? জিহা আশ্চর্য হয়ে বলল। দেওয়াল টপকে এসেছি জিহু, এত প্রশ্ন না করে প্লিজ ব্যালকনিতে এসো। তোমার মুখ দর্শন করেই চলে যাবো জান, হারি আপ। তিয়াসের কণ্ঠে অসহায়ত্ব ফুটে উঠল। জিয়া গম্ভীর গলায় শুধালো। আচ্ছা ঠিক আছে, আসছি। জিয়া দরজা খুলে বেলকনিতে আসতেই তিয়াস নিচ থেকে হাত উঠিয়ে হাই দিল। এদিকে ভয়ে জিয়ার অবস্থা খারাপ। কেউ যদি এসে যায় সর্বনাশ হয়ে যাবে। জিয়া তিয়াসকে এক লোক দেখি কানে ফোন চেপে ভয়ত গলায় শুধালো। আমাকে দেখা হয়ে গেছে, এবার চলে যাও প্লিজ। ভাইয়া আর মা দেখলে সমস্যা হয়ে যাবে, প্লিজ চলে যাও। তিয়াস। ঠিক তখনই পিছন থেকে জোভানের কণ্ঠস্বর শুনতে পেল জিহা। ফোনে কার সাথে ফুসুর ফুসুর করছিস জিহা? কথায় আছে না, যেখানে বাঘের ভয় সেখানে সন্ধে হয়। ঠিক এই ভয়টাই জিয়া পাচ্ছিল। ভাইয়ের কণ্ঠস্বর শুনে জিয়া ভয় পেয়ে যায়। তনু হিম হয়ে যায় যেন। যে দ্রুত ফোন কানের থেকে সরিয়ে ফেল, পিছনে ফিরে আমতা আমতা করে বলল। ভাইয়া পিকু ফোন দিয়েছিল, ও আগামীকাল শপিংয়ে যাবে, তো তাই আমাকে রিকোয়েস্ট করেছে ওর সাথে আগামীকাল যাওয়ার জন্য। ওকে, খেতে চল, মম ডাকছে। স্বাভাবিক গলায় বলল জোভান। ভাইয়ের স্বাভাবিক আচরণে জিয়ার সন্দেহ হলো, কিন্তু কিছু বলল না সে তার ভাইকে। ভাইয়ের সাথে ডাইনিংয়ে আসলো খাবার খেতে। খাবার টেবিলে সবাই চুপচাপ খাবার খাচ্ছে। খেতে খেতে শিফাত চৌধুরী জোভানের দাদা বলে উঠল। স্বর্ণা মা, আমার শরীরের যে অবস্থা, মনে হচ্ছে আমার সময় ফুরিয়ে আসছে। বয়সও হয়েছে। আমার অনেক ইচ্ছে মৃত্যুর আগে আমার 2 নাতিনির বিয়ে দেখে যেতে। বাবা, এমন কথা বলবেন না। আল্লাহ চাইলে আপনার সকল ইচ্ছে পূরণ করবেন। তাছাড়া জোবানের এই বছরই তো অনার্স শেষ হবে, তারপর না হয়। আমি আমার ইচ্ছের কথা তোমার জানিয়ে রাখলাম বৌমা, বাকিটা তোমাদের ইচ্ছে। শিফাত চৌধুরী খেতে খেতে গম্ভীর গলায় আওড়ালেন। জোভান আর জিয়া চুপচাপ খেয়ে যাচ্ছে আর তাদের কথা শুনছে। জোভানের ঘুম আসছে না। বারবার এই জঘন্য মুহূর্তটার কথা মনে পড়ছে তার। বালিশে মাথা রেখে ছটফট করতে করতে সে মনে মনে আওড়ায়। আর একটু দেরি হলেই সব শেষ হয়ে যেত মেয়েটার। ইচ্ছে করছে ওই কুলাঙ্গারে হাতটা কেটে ফেলে দিতে। আমার এত জেলাস হচ্ছে কেন বুঝতে পারছি না। আমার এত গার্লফ্রেন্ড আছে, অথচ কারোর জন্য এত টেনশন হয়নি কোনো দিন। কিন্তু ওই মেয়েটার জন্য আমার এত টেনশন হচ্ছে কেন? মিস রাগিনীর মায়াবী মিষ্টি মুখখানি বারবার আমায়
ডিস্টার্ব করছে। আচ্ছা, মেয়েটা কি খেয়েছে নাকি না খেয়েই শুয়ে পড়েছে? ওই ডাইনি বুড়িটা কি মেয়েটাকে খেতে দিয়েছে? ভাবনার মাঝেই যৌবনের মোবাইল বেজে উঠল। যৌবন ফোন রিসিভ করতেই ওপাশ থেকে একটা মেয়েলি কণ্ঠস্বর ভেসে আসলো। কতদিন ধরে আমায় ইগনোর করে যাচ্ছ জোভান বেব? হ্যাঁ, কি হয়েছে তোমার? এমন করছো কেন বেব? ব্রেকআপ। আচমকা যৌবন শান্ত সুরে বলল। যৌবনের কথায় মেয়েটা আটকে উঠল। মেয়েটা যৌবনের 4 নম্বর গার্লফ্রেন্ড। ব্রেকআপ? কেন বেব? আমি কি করছি বলো? যদি কোনো ভুল করে থাকি তাহলে সরি প্লিজ বেব। মেয়েটি আর কিছু বলার আগেই যৌবন ফোন কেটে দিল। ফোন রেখে বিরক্তি নিয়ে বিড়বিড় করে আওড়ালো। অসহ্য লাগছে এখন এদেরকে। ফজরের আজানের ধ্বনিতে পড়শির ঘুম ভেঙে যায়। পড়শি শোয়া থেকে উঠে বসে। কিছুক্ষণ পোড়া হাতের দিকে তাকিয়ে থেকে দীর্ঘশ্বাস ফেলল সে। উঠে জানালার পর্দা সরিয়ে দিয়ে কাভার্ড খুলে দিল। জানালা খুলতেই তনু শিরশির করে উঠল পড়শি। কিছুক্ষণ ভোরের বাতাস তনুতে মাখল সে। তারপর অজু করে নামাজ পড়ে নিল সে। নামাজ শেষে 10 মিনিট কোরআন শরীফ তেলাওয়াত করলো। অতঃপর জায়নামাজ গুছিয়ে পড়শি কিচেন রুমে আসলো। কিচেনে অ্যাপ্রন তনুতে জড়িয়ে নাস্তা বানানোর কাজে লেগে পড়ল। 1 ঘন্টার মধ্যে সকালের নাস্তা বানিয়ে ফেলল। অতঃপর বানানো নাস্তা ডাইনিংয়ে রেখে নিজের রুমে চলে আসলো। পর টেবিলে বসলো পড়শি। 2 ঘন্টার মধ্যে পড়া শেষ করে ফ্রেশ হলো সে। অতঃপর আলমারি থেকে বোরকা বের করলো। বোরকা পরে নিচে নামতেই তার জেঠুর সাথে দেখা। তিনি পরশুকে দেখেই বলে উঠলেন, পরশিমা, আজ হঠাৎ বোরকা পরলি যে? এখন থেকে প্রতিদিন বোরকা পরেই ভার্সিটিতে যাব জেঠু। এটা তো ভালো। খেয়ে যা মা, না খেয়ে যাবি না। আমি ক্যান্টিন থেকে খেয়ে নেব জেঠু, এখন যাই। ঠিক আছে মা, সাবধানে যাবি। আহাদ শিকদার ডাইনিংয়ের দিকে এগিয়ে যান। এদিকে জেঠুর কথায় পড়শি মাথা নাড়িয়ে সামনে এগোতেই ইয়ানার মুখোমুখি হলো। ইয়ানা পড়শিকে নতুন রূপে দেখে টিটকারি দিয়ে বলে উঠল, কাহিনী কি পড়শি? আজ হঠাৎ বরখা পরে ভার্সিটিতে যাচ্ছিস? আমার হাত পুড়িয়ে দিয়েছে। এখন যদি আমায় কেউ জিজ্ঞেস করে এসব হলো কিভাবে, বা কে করলো, বা পুলিশের সামনে পোড়া হাত নিয়ে পড়লাম, তখন কি হবে একবার ভেবে দেখেছো আপু? পড়শি তাচ্ছিল হেসে কথাটি বলে দ্রুত পায়ে বাড়ি থেকে বেরিয়ে যায়। আর ইয়ানা হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইল। হুঁশ ফিরতেই ইয়ানা দাঁত কিরমির করে আওড়ায়, মেয়েটার কাজ কি হলো? আমার মুখের ওপর কথা বলে চলে গেল। খুব বার বেড়েছে মেয়েটা। পাশ থেকে মিসেস শিখা বলে উঠলেন, ঠিক বলেছ দাদিমা। নিচু স্বরে বলল ইয়ানা। কি কথা হচ্ছে দুজনের মাঝে? আজ শিকদার খাবার টেবিলে বসতে বসতে কথাটি বলল। কিছু না বাবা। হঠাৎ বাবার ডাকে খাবড়ে গিয়ে কথাটি বলল ইয়ানা। প্লেটে পরোটা নিতে নিতে আহাদ শিকদার গম্ভীর গলায় আওড়ালেন, পড়শির পিছে ছেড়ে দিয়ে বিয়ের প্রস্তুতি নেও। আজ বিকালে ছেলেপক্ষ তোমায় দেখতে আসবে। বিয়ের কথা শুনে ইয়ানা মৃদু হাসল। পরপর বলল, ওকে বাবা। ভার্সিটিতে পড়শি ভার্সিটিতে ঢুকতেই পিছন থেকে কেউ কৌতুকের সুরে বলে উঠল, সুন্দরী দেখি আজ বোরকা পরে এসেছে। কথা বলা মানুষটিকে দেখে পড়শি পিছনে তাকালো। তারপর বিরক্তিকর কণ্ঠে বলল, আপনাদের র্যাগিং করা ছাড়া আর কি কোনো কাজ নেই? ভার্সিটিতে এসব ছ্যাঁচড়ামি করতে আসেন আপনারা? না। পড়শি কথার ছেলেটা রেগে যায়। ছেলেটা পড়শি নিকটে এসে বলতে লাগলো, সাহস তো কম নয় তোর। আমার গ্রুপে প্রথম দিন চর মারলি, এখন আবার আমাকে অপমান করছিস? বেত্তমিজ মেয়ে মানুষ। কথাটি বলে রেগে পড়শির হাত ধরে নিজের কাছে নিয়ে আসলো ছেলেটি। ভার্সিটি কিছু স্টুডেন্ট দাঁড়িয়ে দাঁড়িয়ে এসব দেখছিল, কিন্তু ভয়ে কেউ এগিয়ে আসলো না। শুধু শুধু কেউ ঝামেলায় জয়তে ইচ্ছুক নয়। অকমর্ষাৎ পড়শিও ভয় পেয়ে গেছে ছেলেটার এহেন কাণ্ডে। পড়শি হাত ছাড়াবার জন্য ছটফট করতে লাগলো। আচমকা পড়শি ছেলেটার হাতে কামড় বসিয়ে দিতে ছেলেটা পড়শিকে ছেড়ে দিল। পড়শি দৌড়ে চলে যেতে নিলে সম্মুখে কারণ প্রশস্ত বুকের সাথে ধাক্কা খেল সে। পড়শি ভয়ে ভয়ে মুখ তুলে তাকাতেই মানুষটিকে দেখে যেন দেহে প্রাণ ফিরে পায়। সে ভর্ত কণ্ঠে আওড়ায়, ফুলু সিনিয়র। জোবান পড়শির দিকে তাকালো না। সে রাগী দৃষ্টিতে ছেলেটার দিকে তাকিয়ে আছে। মনে হচ্ছে কাঁচায় গিলে খাবে সে ছেলেটাকে। জোবান ছেলেটার দিকে তাকিয়ে খড়খড়ে গলায় পড়শিকে বলল, তুমি ক্লাসে যাও মিস রাগিনী। ভর্ত গলায় জবাব দেয় পড়শি। এই কণ্ঠের সাথে সে পূর্ব পরিচিত। মনে হলো হিংস্রতা ঝরে পড়ছে। পড়শি মাথা নাড়িয়ে চলে গেল।
পড়শি যেতেই জোবান ছেলেটাকে এসে ওড়াধরা মারতে শুরু করলো। সাদিক এসে জোবানকে থামাতে চাইল। জোবান সাদিককেও ধোলাই দিতে লাগলো। সাদিক ছেলেটাকে পাঠিয়েছে পড়শিকে বিরক্ত করার জন্য। নয়ন আর নিহান এসে জোবানকে থামানোর চেষ্টা করছে, কিন্তু জোবান কিছুতেই থামছে না। ওদের মুখে কিল ঘুষি দিতে লাগলো সে। ঘুষি মারতে মারতে রকির অবস্থা খারাপ করে ফেলেছে। এসব দেখে অনেক ভয় পেয়ে যায়। দুটোর অবস্থা খারাপ, মরে যাবে এমন অবস্থা। রকি পড়শির হাত ধরেছিল, জোবান সেই হাত ভেঙে দিল। রকি জোরে চিৎকার দিয়ে উঠল। জোবানের এহেন কাজে আশেপাশে থাকা সকলে ভয় কেঁপে উঠল। জোবানের এহেন হিংস্র রূপের সাথে কেউ পরিচিত নয়। জোবান রকির পেটে মারতে মারতে হিংস্র কণ্ঠে বলে উঠল, জীবনে এই হাত দিয়ে আর কোনো মেয়ের সাথে ফাইজলামো করতে পারবি না রাস্কেল। জোবান ছাড়, ওকে মরে যাবে। নয়ন বিচলিত ভঙ্গিতে বলল। নয়নের থেকে হাত সরিয়ে নিয়ে জোবান শক্ত কণ্ঠে আওড়ালো, এসব কুলাঙ্গার বেঁচে না থাকাই ভালো নয়ন। জোবানের কথা শুনল না নয়ন আর নিহান। জোর করে জোবানকে তারা অন্যদিকে নিয়ে যায়। পড়শি ক্লাসে বসে কান্না করছে, আর ক্লাসে সবাই পড়শিকে দেখছে। সিমি সবাইকে পড়শির কাছ থেকে সরিয়ে দিল। অতঃপর পড়শির পাশে বসে বিষণ্ণ গলায় শুধালো, আর কান্না করো না পড়শি, জোয়ান ভাইয়া অনেক মেরেছে ছেলে দুটোকে, প্লিজ কান্না থামো কেউটি পড়শি। এরই মাঝে ফার্স্ট ইয়ারের ক্লাসে আসলো জোভান। জোভানকে দেখে ক্লাসের সবাই দাঁড়িয়ে পড়ল। জোভান এতদিকে খেয়াল না করে সোজা পড়শির নিকট আসলো। সরাসরি পড়শির বাম হাত চেপে ধরে ক্লাস থেকে নিয়ে গেল। যেতে যেতে পড়শি কান্নারত গলায় বলে উঠল, প্লিজ হাত ছাড়ুন, আমার লাগছে। পড়শির কথায় অকমর্ষার জোভান হাঁটা থামিয়ে দিল। পড়শির দিকে সন্দেহজনক দৃষ্টিতে তাকালো সে। তারপর বলল, আমি তো তোমায় নর্মালভাবেই ধরেছি, তাহলে তুমি ব্যথা পাচ্ছ কেন? হুশ ফিরতেই পড়শি থতমত খেয়ে আওড়ালো, এমনি। এমনি কেউ ব্যথা পায়? জোভানের কালকের কথা মনে পড়ল। কাল আমি পড়শিকে কোলে নিয়ে তার বাড়িতে দিয়ে এসেছিলাম, তার জন্য আবার ওই কুটনি বুড়িটা পড়শিকে কোনো ব্যথা দেয়নি তো? আর হঠাৎ পড়শি আজ বোরকা পরে কেন আসলো? ব্যাপারটা সন্দেহজনক। নিশ্চয়ই ওই পড়শির দিকে তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করে জোভান মনে মনে কথাগুলো আওড়ালো। জোভান পড়শির বাম হাতের দিকে তাকাতেই পড়শি হাত লুকোনোর চেষ্টা করলো। জোভান জোর করে পড়শির বাম হাত থেকে বোরকার হাতটা সরিয়ে দিল। বোরকার হাতটা সরাতে জোভান থমকে গেল। নিজেকে সামলে সে বলল, কুটনি বুড়িটা এই জঘন্য কাজ করেছে তোমার সাথে? জোভানের রাগী মুখের দিকে পড়শির টলমল চোখে তাকিয়ে রইল। আপনি আপনার মিষ্টি পরের কথা কিভাবে ভুলে গেলেন জোবান ভাইয়া? আর আঙ্কেল আন্টিও আমাকে এত সহজে ভুলে গেল কিভাবে? আমার তো খোঁজ খবর নিতে পারতেন আপনারা। আচ্ছা, সেদিন অ্যাক্সিডেন্টের পর কি হয়েছিল? পড়শি জোভানের কথায় পাত্তা না দিয়ে জোভানের দিকে তাকিয়ে মনে মনে এসব ভাবতে লাগলো। কিছুক্ষণ পর জোভান পড়শিকে লাইব্রেরিতে নিয়ে আসলো। পড়শিকে বেঞ্চে বসিয়ে দিই খুব যত্ন সহকারে পড়শির হাতে অয়েলমেন্ট লাগিয়ে দিতে লাগলো। আর পড়শি জোভানের দিকে পলক্ষীনভাবে তাকিয়ে রইল। আচমকা জোভান পড়শির দিকে তাকাতেই চোখে চোখ পড়ল। পড়শি চোখ সরালো না, সেভাবেই জোভানের দিকে তাকিয়ে রইল। জোভান পড়শির চোখের ভাষা বুঝতে সক্ষম হলো কি হলো না পড়শির জানা নেই। কিছুক্ষণ ওভাবে তাকিয়ে থেকে সে চোখ সরিয়ে নিল। অয়েলমেন্ট লাগানো শেষ হতেই জোভান পড়শিকে বলে উঠল, খেয়ে এসেছো নাকি ওই কুটনি বুড়িটা তোমায় খেতে দেয়নি? জোভানের কথাই পড়শির সশব্দে হেসে উঠল। পড়শিকে হাসতে দেখে জোভান কপাল কুঁচকে আওড়ালো, হাসির কিছু বলছি আমি? আচ্ছা, তুমি এই রাক্ষসী মহিলার সাথে এক বাড়িতে থাকো কিভাবে? তোমার ভয় লাগে না? এমন অদ্ভুত ধরনের কথা শুনে পড়শি আবারও হেসে দিল। পড়শির হাসি মুখ দেখে জোভানের সব রাগ উবে যায়। কিছুক্ষণ জীবন্ত পুতুলটার দিকে সে এক মনে তাকিয়ে থাকে। আসবো জোবান? লাইব্রেরির দরজার সামনে দাঁড়িয়ে কথাটি বলল নয়ন। জোভানের হুঁশ ফিরে সেদিকে না তাকিয়ে জোভান বলল, আয়। জোভান লাইব্রেরিতে আসার আগেই নয়নকে বলেছিল পড়শির জন্য খাবার নিয়ে আসতে। মেয়েটাকে দেখেই তার মনে হয়েছিল মেয়েটা ক্ষুধার্ত। খাবারের প্যাকেট রেখে নয়ন চলে যায়। খেয়ে নিন মিস রাগিনী। জোভানের কথাই পড়শির ভুরুযুগল কুচকে এলো। মনে মনে আওড়ালো, লোকটি কি পাগল হয়ে গেল নাকি? কখনো আপনি বলছে তো কখনো তুমি। এসব ভাবার পর পড়শি গম্ভীর গলায় শুধালো, আমি বাড়ি থেকে খেয়ে এসেছি, আমার ক্ষুধা নেই। তোমার মুখ দেখেই বোঝা যাচ্ছে তুমি খেয়ে আছো নাকি না খেয়ে আছো।
কথা না শুনলে শাস্তি পাবে গবে। চুপচাপ খেয়ে নাও। আগের বারের মতো নর্দমায় পড়ার শখ থাকলে না খেতে পারো, আমার সমস্যা নেই। পড়শি কিছু বলল না। নর্দমায় পড়ার কথা শুনে পড়শির নাক উঁচু হয়ে এলো। যেচে এখানে কেই বা যেতে চাই। এদিকে তার সত্যি অনেক ক্ষুধা লেগেছে, তাই আর কিছু না ভেবে খাওয়া শুরু করলো সে। পড়শিকে খেতে দেখে স্বস্তির নিঃশ্বাস ফেলে জোবান শান্ত গলায় বলে, আমি যাচ্ছি তাহলে মিস রাগিনী, তুমি খেয়ে ক্লাসে চলে যাবে। পড়শি মাথা নাড়িয়ে হ্যাঁ বলল। জোবান লাইব্রেরির দরজার কাছে এসে সহসে পুনরায় থেমে গেল, পিছনে ফিরে তাকালো, তারপর পড়শির উদ্দেশ্য করে আওড়ালো, তোমার হাসিটা মারাত্মক কিউট মিস রাগিনী। পড়শি খাবার রেখে দিয়ে সম্মুখে তাকালো জোবানের কথায়। লজ্জা পেল পড়শি। পড়শিকে লজ্জা পেতে দেখে জোবান মৃদু হাসে, তারপর পুনরায় মুখে গাম্ভীর্যতা রেখে লাইব্রেরির বাহিরে পা বাড়ায়। জোবান যেতেই পড়শি চুপচাপ খাওয়ায় মনোযোগ দেয়। জোবান লাইব্রেরি থেকে বেরিয়ে প্রান্তরে আসতেই 5-6টা বাইক জোবানের চারপাশে গোল হয়ে ঘুরতে লাগলো। জোবান ভালো করে জানে এটা রকির বাবার কাজ। এই শহরের বড় মাস্তান রকির বাবা। আজ তো সব চেলাফেলাদের মাস্তানি বের করে দেব আমি। জোবান জল শক্ত করে মনে মনে বলল। বাইক থেকে ছেলেগুলো হকি স্টিক নিয়ে নামলো। মুখে কুটিল হাসি ঝুলিয়ে জোবানের নিকট আসতে লাগলো তারা, জোবানকে মারার জন্য। ছেলেগুলো নিকটে আসতেই জোবান হাত নিষ্পিস করতে লাগলো, কারণ নিকটে আসতেই জোবান একটার পেট বরাবর ঘুষি মারল। একে একে সবগুলো সাইজ করতে লাগলো সে। এমন অবস্থায় পিছন থেকে তাদের মধ্যে কেউ একজন জোবানের পিঠে হকি স্টিক দিয়ে জোরে একটা আঘাত করে বসলো। জোবান বেশ ব্যথা পেল। সাথে সাথেই পিঠ বাঁকিয়ে জোবান কয়েক পা পিছিয়ে গেল। ফর্সা মুখটা রক্তিম বর্ণ ধারণ করে। পশ্চাৎ থেকে আরেকটা এসে জোবানকে আঘাত করবে, তার আগেই কেউ সেই ছেলেটার হাতে লাঠি দিয়ে আঘাত করে। জোবান পিঠের ব্যথা নিয়ে পাশে তাকাতে দেখে নয়ন, নিহান আর পড়শি লাঠি হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। সবগুলো তেড়ে আসতেই তারা তিনজন লাঠি দিয়ে মারতে শুরু করলো। মারতে মারতে সবগুলোর হাড় করে ভেঙে দিতে লাগলো। নিহান দুপাশ থেকে দুটোকে মারতে দাঁত কিরমির করে বলতে লাগলো, শালারা খুব তো ব্যাঙের মতন লাফালাফি করেছিলি, এখন লাফালাফি কোথায় গেল তোদের? নিহান এমন জায়গায় মার যেন জীবনে আর মাস্তানি করতে না পারে। নয়নও কয়েকটাকে সাইজ করতে লাগলো। ওদের দুজনের কথোপকথন শুনে পড়শি হেসে দিল। এলো পাথারি মার খেয়ে ছেলেগুলো কোনো রকমে জান নিয়ে পালালো। আপনি ঠিক আছেন মিস্টার নাকফুলু সিনিয়র? বিচলিত হয়ে আওড়ালো পড়শি। পড়শির কথাই জোবান পড়শির পানে তাকালো। মেয়েটাকে ভীষণ অশান্ত দেখাচ্ছে। মুখ দেখে বোঝা যাচ্ছে পলক্ষীনভাবে মেয়েটিকে কয়েক মুহূর্ত দেখল সে, অতঃপর গম্ভীর গলায় শুধলো, আই এম ওকে মাথা মোটা জুনিয়র। পাশ থেকে নিহান বলে উঠল, মোটেও তুই ভালো নেই জোবান, পিঠে মারাত্মক ব্যথা পেয়েছিস তুই, হসপিটালে নিয়ে যাব তোকে। এইটুকু ব্যথা সেরে যাবে নিহান। বললেই হলো নাকি, যেতে হবে তোকে। নয়ন আর নিহান জোবানকে ধরে উঠালো। আরে কি করছিস তোরা, ছাড় তো, আমার ব্যথা নেই, আমি হসপিটালে যাব না। জোবান বিরক্ত হয়ে খড়খড়ে গলায় আওড়ালো, কিন্তু বললাম তো যাব না। ধমকে উঠল জোবান। কথা কাটাকাটির মাঝে পড়শি এসে জোবানের সম্মুখে দাঁড়ালো, তারপর সাহস করে আওড়ালো, কেন যাবেন না আপনি? যেতে হবে, চলুন আমিও আপনার সাথে হসপিটালে যাব, আপনার ব্যথার চিকিৎসা নেওয়া জরুরি। পড়শির কথাই জোবান কিছুক্ষণ চুপ থাকলো, তারপর গম্ভীর গলায় আওড়ালো, তুমি আমাদের সাথে হসপিটালে গেলে তোমার ওই কুটনি দাদি তোমায় আবার মারবে তো। সেসব আমি বুঝে নিব, এখন চলুন তো আপনি। পড়শির কথা মানাতে নয়ন আর নিহান মিটিমিটি হাসতে লাগলো। জোবান দুজনের দিকে কটমট চোখে তাকিয়ে বলল, ওকে চলো সবাই। হসপিটালে কেবিনে শুয়ে আছে জোবান। ডাক্তার আয়ান জোবানের ক্ষত দেখার পর বলল, পিঠে তো হগিস্টিকের দাগ পড়ে গেছে জোবান, কেন ঝামেলা জড়াতে গেলে? অন্য উপায়েও তো তাদের শাস্তা করতে পারতে, তোমার বাবা জানতে পারলে তোমায় বকাঝকা করবে। জোবান ডাক্তার আয়নের কথাই কিছু বলল না। জোবানকে চুপ থাকতে দেখে ডাক্তার আয়ন জোবানের কাঁধে হাত রেখে আচমকা শুধালো, মেয়েটিকে ভালোবাসো তুমি? ডাক্তার আয়নের কথায় জোবান চমকে উঠল। সে কয়েক মুহূর্ত চুপ থেকে মৃদু হেসে আওড়ালো, আই ডোন্ট নো বাট আই ফেল ইন লাভ উইথ হিম। আমি জানি না, কিন্তু তার মায়ায় পড়ে গেছি। আরও খানিকক্ষণ কথা বলে ডাক্তার আয়ন চলে গেল কেবিন থেকে।
ডাক্তার আইন যেতে একজন সুন্দরী নার্স কেবিনে প্রবেশ করলো। নার্সের সাথে পড়শি নয়ন আর নিহানও আসলো। নার্স জোবানের দিকে কিছুটা বিস্মিত হয়ে তাকালো। ব্যাপারটা পড়শি লক্ষ্য করেছে। তার কিছুতেই ভালো লাগছে না ব্যাপারটি। পড়শি নার্সের নিকট এসে খড়খড়ে গলায় শুধালো, এখানে কি চাই আপনার? ডাক্তার, আয়ান বলেছে মিস্টার জোবানকে অয়েনমেন্ট লাগিয়ে দিতে। কি? নার্সের কথায় পড়শি মৃদু চিৎকার দিয়ে বলল। পড়শিকে হঠাৎ চিৎকার করতে দেখে নার্স ভয় পেয়ে যায়। নয়ন কেবিনে থাকা বেঞ্চে বসেছিল। পড়শিকে চিৎকার করে কথাটা বলতে দেখে এগিয়ে আসলো। কি হয়েছে পড়শি? আপু, উনি বলছেন সিনিয়রের পিঠে অয়েনমেন্ট লাগিয়ে দিবে। নার্সের কাজ তো নার্সকেই করতে হবে, তাই না? এভাবে চিৎকার করার কি আছে পড়শি? জোবান আর চোখে সবটাই দেখল। ব্যাপারটা বুঝতে পেরে সে মনে মনে হাসলো। পড়শি ছাড়া সবাইকে সে কেবিনে বাহিরে চলে যেতে বলল। বসেও তাদের সাথে চলে যেতে নিবে। পিছন থেকে জোবান গম্ভীর গলায় বলে উঠল, তোমায় যেতে বলেছি মাথা মোটা জুনিয়র। আমি এখানে কি করব? হাঁটা থামিয়ে দিয়ে পিছনে ফিরে আমতা আমতা করে জবাব দিল পড়শি। তোমায় আমি বসিয়ে রাখার জন্য থাকতে বলিনি, আমার কাছে এসো। পড়শি ধীর পায়ে হেঁটে জোবানের কাছে এসে দাঁড়ালো। জোবান পড়শির হাতে অয়েলমেন্টটা দিল। অতঃপর পড়শির দিকে পিঠ দিয়ে ঠোঁট চেপে আওড়ালো। লাগিয়ে দাও। জোবানের কথাই পড়শি কিছুটা চমকালো, সাথে লজ্জাও পেল। কাপা গলায় আওড়ালো, আমি পারবো না। পড়শির কথাই জোবান পড়শির দিকে ফিরল। তারপর ঠোঁট বাঁকিয়ে বলল, তাহলে আর কি, ওই সুন্দরী নার্সকে ডেকে দাও, নার্স লাগিয়ে দিবে। তুমি যেতে পারো এখন। জোবানের কথা শুনে পড়শির রাগ হলো। পড়শি মৃদু রাগ দেখে আমতা আমতা করে বলল, আমি লাগিয়ে দিব। তুমি না বললে পারবে না? জোবান কোনো রকমে হাসি আটকে কথাটি বলল। জোবান ইচ্ছে করেই কথাটি বলেছে পড়শিকে রাগানোর জন্য। এমনি মজা করে বলেছি। ওকে মাথা মোটা জুনিয়র, লাগিয়ে দাও। বলে জোবান পুনরায় সেভাবেই বসলো পড়শির সম্মুখে। পড়শি কাপা কাপা হাতে অয়েলমেন্ট লাগানো শুরু করলো। ক্ষত স্থানে অয়েলমেন্ট লাগাতেই জোবান মৃদু চিৎকার দিয়ে উঠল, ধীরে মাথা মোটা। ওকে, বেশি জ্বালা হচ্ছে। পড়শি বিচলিত হয়ে বলল, না ঠিক আছে। পড়শি ফু দিয়ে অয়েলমেন্ট লাগিয়ে দিচ্ছে জোবানের পিঠে। আর জোবান চোখ বন্ধ করে মুহূর্তটি অনুভব করছে। কিছুক্ষণ পর অয়েলমেন্ট লাগানো শেষ হলো। হয়ে গেছে, এবার আমি যাই। বেশি দেরি হয়ে গেলে দাদিমা বকবেন। মারবেনও বুঝি? জোবানের কথাই পড়শির বুক ভার হয়ে যায়। কোনো রকমে চোখের পানি আটকে সে আওড়ালো, দেরি হয়ে যাচ্ছে। জোবান পড়শির দিকে কয়েক মুহূর্ত তাকিয়ে থেকে দীর্ঘশ্বাস ছেড়ে বলল, যাও সাবধানে বাড়ি যেও মিস রাগিনী। পড়শি দাঁড়ালো না, মাথা নাড়িয়ে দ্রুত পায়ে বেরিয়ে গেল কেবিন থেকে। থমথমে মুখে সেদিকে তাকিয়ে রইল জোবান। পড়শি বাড়ির ভিতর প্রবেশ করতেই দেখলো অতিথিদের। লিভিং রুমে বসে গল্প করছে তারা। আজ অতিথি আসবে দাদিমা, যে আমায় কিছু বলল না। তার মানে জেঠি আম্মাও আজ বাড়িতে? মনে এসব আউড়ি পড়শি তাদের পাশ কাটিয়ে নিজের রুমের উদ্দেশ্যে চলে নিবে। তখন পিছন থেকে একজন মহিলা বলে উঠলেন, তুমি কে মা? মহিলার কথাই পড়শি পিছনে তাকালো। পড়শি কিছু বলতে যাবে, তার আগে নিচের শিকা মেকি হেসে বলে উঠল, আরে ও তো হিয়ানার বান্ধবী পড়শি। দাদিমার কথায় পড়শি অবাক হলো। পরপর মহিলাটি পুনরায় জিজ্ঞেস করলেন, তা মেয়েটি কি বিবাহিত? হ্যাঁ, ও বিবাহিত, সাথে এক বাচ্চার মাও। দাদির কথায় পড়শির চোখ যেন কপালে ওঠার উপক্রম হলো। সে আর এক মুহূর্ত দাঁড়ালো না, দ্রুত পায়ে হেঁটে নিজের রুমে চলে গেল। ইয়ানাকে ছেলে পক্ষ দেখতে এসেছে 11টায়। ছেলে পক্ষের ইয়ানাকে পছন্দ হয়েছে। সব কিছু ঠিকঠাক করতে করতে দুপুর 2টো বেজে যায়। সে সময় পড়শিও বাড়ি ফিরল। ইয়ানার বিয়েটা যেন না ভেঙে যায় পড়শির কারণে। তার জন্য মিসেস শিখা পাত্রর মাকে মিথ্যা বলেছেন। পড়শির দাদিমার কথাগুলো বারবার মনে পড়ছে আর হেসে যাচ্ছে। সিরিয়াসলি দাদিমা, আমায় ওনাদের সামনে এক বাচ্চার মা বানিয়ে দিলেন। শেষমেশ এই দিন দেখার বাকি ছিল আমার। বাহ, ভালোই অভিনয় করতে পারেন আপনি দাদিমা। আপনি তো একটা কাজ করলেই পারেন, অভিনয়ে যোগ দিতে পারেন। যাক, তাও যেন ইয়ানা আপুর বিয়েটা ভালোই হয়ে যায়। তাছাড়া আমার এইসব কিছু থেকে দূরে থাকাই ভালো। পরে আবার কিছু হলে সব আমার ঘাড়ে এসে পড়বে। পড়শির ভীষণ ইচ্ছে করছে জেঠুর আম্মাকে দেখতে। অনেকদিন তার জেঠি আমাকে জড়িয়ে ধরেনি সে, কিন্তু নিজের ইচ্ছেটাকে দমিয়ে রেখে পড়শি বোরকা খুলে বেলকনিতে এসে দাঁড়ালো। খোপা করা কেশগুলো খুলে দিয়ে চোখ বন্ধ করে যৌবনের সাথে কাটানো মুহূর্তগুলো নিয়ে
ভাবতে লাগলো সে। আপনি কি আপনার মিষ্টি পরীকে ভুলে গেলেন জোবান ভাইয়া? কি এমন হয়েছিল সেদিন অ্যাক্সিডেন্টের পর যে আঙ্কেল আন্টিও আমার খোঁজ নিলেন না? এসব ভাবতেই পড়শির মনটা খারাপ হয়ে যায়। পড়শির রুমে এসে খাটের উপর বসতেই পরের টেবিলের উপর চোখ পড়ল। সেখানে চোখ যেতেই পড়শির কালকের ঘটনাটা মনে পড়ল। পড়শি টেবিলের উপর থেকে ঘড়িটি হাতে নিল, ঘুরিয়ে ঘুরিয়ে দেখে মনে করার চেষ্টা করছিল সে ঘড়িটা কোথায় দেখেছিল। ঠিক তখনই আহাদ শিকদার পড়শির রুমে প্রবেশ করতে করতে বলেন, পড়শিমা, আমার ঘড়ি তোর কাছে কিভাবে? পড়কি চমকে উঠল জেঠুর কথায়। আচমকা কথাটাই পড়শির তনু কেঁপে উঠল। হতবাক হয়ে তাকিয়ে রইল জেঠুর দিকে। আহাদ শিকদার পড়শির হাত থেকে ঘড়িটা নিয়ে পড়শির পাশে বসল, অতপর হাসি মুখে আওড়ালো, জানিস এই ঘড়িটা তোর দাদা আমার জন্মদিনে গিফট করেছিল। কিছুদিন আগে ঘড়িটা আমি হারিয়ে ফেলেছিলাম, কিন্তু মা তুই কোথায় পেলি ঘড়িটা? অবাক হয়ে বললেন তিনি। পড়শি নিচু স্বরে শুধালো, রাস্তায়। পড়শির জবাবে আহাদ শিকদার কিছু বলতে যাবে, তার আগেই মিসেস লিমা পড়শির রুমে ঢুকতে ঢুকতে বলেন, পড়শিমা নিচে চল, সবার সাথে খাবার খাবি। জেঠির কথায় পড়শি কিছু না বলে চুপ করে বসে রইল। তার মাথায় বিভিন্ন প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। ভাবনার মাঝেই আহাদ শিকদার বসা থেকে উঠে বললেন, আমি যাচ্ছি, তুমি পড়শিকে নিচে নিয়ে এসো লিমা। ঠিক আছে, যাও। প্রতি উত্তর দিয়ে মিসেস লিমা পড়শির হাত ধরে বলেন, চুপ করে বসে আছিস যে, চল নিচে যাবি। জেঠিমা, আমি ক্যান্টিন থেকে খেয়ে এসেছি, এখন ক্ষুধা নেই। আবার খেতে হবে, চল। মিসেস লিমা জোর করে পড়শিকে নিচের ডাইনিংয়ে নিয়ে আসলো। তারপর পড়শিকে খাবার টেবিলে বসিয়ে দিয়ে পাত্রপক্ষের উদ্দেশ্য করে বলেন, এই হলো আমাদের। মিসেস লিমা কিছু বলতে যাবেন, তাকে মিসেস শিখা গম্ভীর গলায় বলে উঠলেন, ইয়ানার বান্ধবী পড়শি, খেতে বসো, তোমার অপেক্ষাতেই ছিলাম আমরা। মিসেস শিখার কথায় মিসেস লিমা আর আহাদ শিকদার অবাক হলো। তারা কিছু বলতে যাবে, তার আগে মিসেস শিখা তাদের দিকে রাগী চোখে তাকালেন। তার দুজন চুপ হয়ে যায় ওনার চাহনি দেখে। অতপর সবাই খাওয়ায় মনোযোগ দিল। সার্ভ করলো মিসেস লিমা। খাওয়া শেষে সবাই অতিথিদের বিদায় দিল। আগামী শুক্রবার ইয়ানার বিয়ে ঠিক হয়েছে। পড়শি নিজের রুমে চিন্তিত হয়ে পায়চারি করছে আর বলছে, কিছুই মেলাতে পারছি না। জেঠুর ঘড়ি ওই লোকটা কেন চুরি করলো? লোকটাকে দেখে তো তেমন মনে হয়নি। নাকি জেঠু মিথ্যে বলেছে, নাকি জেঠুই ওই লোকটা, নাকি অন্য কেউ জেঠুকে ফাঁসাতে চাইছে? আর ওই বাচ্চা মেয়েই বা এখন কোথায়? ওই মহিলাই বা কোথায়? রহস্য আর রহস্য। কিভাবে সব প্রশ্নের উত্তর পাবো আমি? ভাবনার মাঝে ইয়ানা পড়শির রুমে প্রবেশ করতে করতে শুধালো, কি হয়েছে পড়শি, এমনভাবে হাঁটছিস কেন? আমার বিয়ে হবে তাই তুই চিন্তায় পড়ে গেছিস নাকি? ইয়ানার কথাই পড়শি হাঁটা বন্ধ করে দিয়ে ইয়ানার পাশে দাঁড়িয়ে মুচকি হেসে বলল, আমার আপুর বিয়ে হবে, এটা তো খুশির বিষয়, এতে চিন্তিত হব কেন আমি? আমি তো ভীষণ খুশি আপু। অকস্মাৎ ইয়ানা পড়শিকে জড়িয়ে ধরল। ইয়ানার এহেন কাণ্ডে হতভম্ব হয়ে গেল পড়শি। মনে মনে আওড়ালো, আপু আমায় জড়িয়ে ধরলো, বিশ্বাসই হচ্ছে না। আচ্ছা, ভুল করে জড়িয়ে ধরলো না তো? ভাবনার মাঝে পড়শি মনে হলো পিঠে তল কিছু পড়ছে। সে পুনরায় নিজের মনে আওড়ালো, আচ্ছা, আপু কি কান্না করছে? পড়শি কাপা কাপা হাতটা ইয়ানার মাথায় রাখলো। পড়শির স্পর্শে ইয়ানা এবার শব্দ করে কেঁদে দিল। এবার পড়শি বিচলিত হয়ে পড়ল, তারপর শুধলো, আপু কান্না করছো কেন? কি হয়েছে তোমার? আমায় ক্ষমা করে দে পড়শি, আমি তোকে অনেক কষ্ট দিয়েছি। কাঁদতে কাঁদতে জবাব দিল ইয়ানা। ইয়ানার কথাই পড়শি যেন আকাশ থেকে পড়ল। চট করে আওড়ালো, আপু তুমি। পড়শি কিছু বলার আগে ইয়ানা পড়শি ঠোঁটে আঙ্গুল চেপে ধরে পড়ল, আজ আমি বলবো আর তুই চুপ করে সব শুনবি। পড়শির মাথায় কিছু ঢুকছে না। পড়শি মাথা নাড়িয়ে হ্যাঁ বলো। ইয়ানা বলতে শুরু করলো, পড়শি, আমি আর দাদিমা ইচ্ছে করে তোর সাথে খারাপ ব্যবহার করতাম না। এসব করার পেছনে অনেক কারণ আছে। ইয়ানার কথাই পড়শি কিছু বলতে যাবে, তার আগে ইয়ানা পুনরায় বলে উঠল, কোনো কথা নয়, চুপ করে সব শুনবি তুই। পড়শি মাথা নাড়িয়ে পুনরায় হ্যাঁ বলল। কথার মাঝে দরজা ধাক্কানোর শব্দ আসলো। ইয়ানা ভয় পেয়ে গেল, দ্রুত আওড়ালো,
পড়শি আমি তো রুমে লুকিয়ে পড়ছি, দাদিমা হলে বলবি আমি এইখানে, বাবা মা হলে বলবি জানি না, ঠিক আছে? ঠিক আছে আপু। পড়শি কোনো কিছু না ভেবেই জবাব দিল। ইয়ানা লুকানোর পরপরই পড়শি দরজা খুলল। পড়শি দরজা খুলতেই মিসেস লিমা বলল, ইয়ানা কোথায় পড়শি, তুই দেখেছিস? না জেঠি আম্মা, আমি দেখিনি। আপুর রুমে গিয়ে দেখো আছে কিনা। গিয়েছি, পাইনি। তাহলে হয়তো ছাদে থাকতে পারে। ঠিক আছে, আমি ছাদে যাচ্ছি, তুই কিচেনে গিয়ে রান্নাটা সামলে নে। ঠিক আছে জেঠি আম্মা, তুমি যাও, আমি সামলে নেব। লিমা ছাদে চলে গেলেন আর পড়শি কিচেনে চলে গেল। ইয়ানা পর্দার আড়ালে লুকিয়েছিল। দুজন যেতেই ইয়ানার রুম থেকে বেরিয়ে গেল। মায়ের এক্ষুনি আসতে হলো, পড়শিকে সবটা বলতে পারলে শান্তি লাগ। যাক, পরে সুযোগ বুঝে পড়শিকে সবটা না হয় বলে দেব। ইয়ানা খাটের উপর চিন্তিত হয়ে বসে এসব আওড়ালো। তখনই মিসেস শিখা ইয়ানার রুমে আসলো। উনি বললেন, ইয়ানা সবকিছু বলেছিস তো পড়শিকে? তোর মা? না দাদিমা, তার আগেই মা ওখানে চলে এসেছে। মা হয়তো বুঝতে পেরে গেছে। এখন থেকে যেই কাজই করব তোর বাবা মাকে বুঝতে দেওয়া যাবে না। দাদিমার কথায় ইয়ানা দাদিমাকে জড়িয়ে ধরে আওড়ালো। দাদিমা, এই নরক থেকে কবে মুক্তি পাবো? সব ঠিক হয়ে যাবে ইয়ানা। মিসেস শিখা ইয়ানার মাথায় হাত বুলিয়ে দিতে দিতে আওড়ালেন। পড়শি আনমনে রান্না করছে। পোড়া কিছুর গন্ধ নাকে আসতেই পড়শি দ্রুত গ্যাস স্টোভ বন্ধ করে দিল। পরপর চিন্তিত হয়ে আওড়ালো, কি হলো? আমার সবকিছু এমন ওলটপালট লাগছে কেন? জোবান ভাইয়ার শরীর ঠিক আছে তো? ওনার মোবাইল নাম্বারটাও আমার কাছে নেই যে খবর নিব। এরই মাঝে মিসেস লিমা কিচেনে প্রবেশ করলেন। তিনি বিচলিত হয়ে পড়শির পানে এগিয়ে এসে শুধালেন, পড়শি, আজকাল মন কথায় থাকে তোর? তরকারি তো পুড়িয়ে ফেলেছিস। ওনার কথাই পড়শি ঘাবড়ে জবাব দেয়, আসলে জেঠি আম্মা। পড়শি আরও কিছু বলার আগেই মিসেস লিমা পড়শির গালে থাপ্পড় বসিয়ে দেয়। পড়শি স্তব্ধ হয়ে যায় মিসেস লিমার এহেন কাণ্ডে। পড়শির বিশ্বাসই হচ্ছে না তার জেঠিয়াম্মা তাকে থাপ্পড় মারল। মা মরার পর কোনোদিন জেঠিয়াম্মা তার গায়ে হাত তুলেনি, আর আজ এটুকু ভুল হতে জেঠিয়াম্মা আমায় মারল। পড়শির চোখ ভিজে উঠল। ভাবনার মাঝেই মিসেস লিমার কর্কশ গলা শোনা যায়, বলে, বের হ কিচেন থেকে, অপয়া মেয়ে একটা। আমার মেয়ের বিয়েতে কোনো অঘটন না হলেই হলো। মেয়েটার বিয়ে হোক, তারপর তোকে এই বাড়ি থেকে বিদায় করব আমি। শুধু ওনার জন্যই তোকে এতদিন সহ্য করে যাচ্ছি, না হলে কবেই তোকে বাড়ি থেকে বের করে দিতাম। আমার সামনে থেকে যা তুই, তোর মুখ দেখতেই চাই না আমি, অকর্মা একটা। মিসেস লিমা পড়শিকে কিচেন রুম থেকে ধাক্কা দিয়ে বের করে দিলেন। এতদিন পড়শি সব কিছু সহ্য করলো ও আজকের ঘটনাটা পড়শি মেনে নিতে কষ্ট হচ্ছে। তা কেমন দম বন্ধ লাগছে। যাকে মায়ের জায়গায় বসিয়েছে সে তাকে কষ্ট দিল। পড়শি ধীরে ধীরে নিজের রুমে আসলো। পড়শির মনের দিক থেকে পুরোপুরি ভেঙে পড়েছে। পড়শির এখনও বিশ্বাস করতে কষ্ট হচ্ছে তার জেঠিয়ামা আসলে তাকে ভালোই বাসেনি। তাহলে এতদিন ভালোবাসার নাটক করলো কেন তার সাথে? পড়শি এসব ভেবে কেঁদে দেয়। মোবাইল বাজার শব্দে পড়শি নড়চড়ে ওঠে। ধীর পায়ে বসা থেকে উঠে মোবাইল খুঁজতে লাগলো। তারপর বালিশের নিচ থেকে মোবাইল বের করলো। স্ক্রিনে নাম্বার দেখে অস্পষ্ট স্বরে শুধালো, অপরিচিত নাম্বার। ফোন রিসিভ করবে কিনা সে ভাবছে। বারবার ফোন আসছে একই নাম্বার থেকে। কয়েক মুহূর্ত ভাবার পর পড়শি ফোন রিসিভ করলো। ওপাশ থেকে বলে উঠল, মিস মাথামোটা জুনিয়র, বাড়ির বাইরে আসুন তো, আমি দাঁড়িয়ে আছি। মিস্টার নাকফুলো সিনিয়র আপনি? পড়শি অবাক হয়ে বলল, আমার হাতে সময় বেশি নেই মাথামোটা, নিচে আসো দ্রুত। পড়শির কথাই জবাব না দিয়ে আওড়ালো। পড়শি দ্রুত জবাব দিল, ওকে আসছি। ফোন কেটে দিয়ে পড়শি দ্রুত বাড়ির গেটের সামনে আসলো। জোভান, নয়ন, নিহান আর জিহা দাঁড়িয়ে আছে। ওদের সবাইকে দেখে পড়শি কিঞ্চিত অবাক হলো। সম্মুখে এগিয়ে এসে বিস্মিত হয়ে আওড়ালো, আপনারা? চলো। জিয়া পড়শির হাত ধরে বলল, এই সন্ধ্যাবেলা কোথায় যাব? কথায় জবাব দিতে না পেরে পড়শি আশ্চর্য হয়ে আওড়ালো, আমাদের সাথে গেলেই বুঝতে পারবে মিস রাগিনী। যখন জবাব দেয় পরক্ষণে জিয়া পড়শির হাত ধরে গাড়ির নিকটে নিয়ে আসলো। পড়শিও বাধ্য মেয়ের মতো গাড়িতে উঠে বসলো।
1 ঘন্টা গাড়ি ড্রাইভ করার পর একটা বড় বাড়ির সম্মুখে এসে গাড়িটি থামলো। আপনারা আমায় এখানে কেন নিয়ে আসলেন? পড়শি কিঞ্চিত অবাক হয়ে প্রশ্ন করলো। জবাবে নিহান বলল, বাড়ির ভিতরে যাওয়ার পর সব ক্লিয়ার হয়ে যাবে তোমার। পড়শি কিছু বলল না, শুধু চিন্তিত হয়ে মাথা নাড়ল। পরক্ষণে সবাই একসাথে বাড়ির ভেতর প্রবেশ করলো। সবাই প্রথমে প্রবেশ করতে একটা বাচ্চা মেয়ে এসে পড়শির হাঁটু জড়িয়ে ধরল। অকস্মাৎ এমন হতে পড়শি ভয় পেয়ে গেল। তারপর নিজেকে সামলিয়ে পড়শি মলিন হেসে শুধালো, কে তুমি পিচ্চি? পড়শির কথায় বাচ্চা মেয়েটি মুখ তুলে পড়শির দিকে তাকালো। মেয়েটির মুখ দেখতেই পড়শি আশ্চর্য হলো। পড়শির সঙ্গে সঙ্গে মেয়েটিকে কোলে তুলে নিল। অতঃপর আরও কেমন আছো শিফা? ভালো আতি পড়তে, তুমি কেমন আত্ম? শিফার কথা শুনে সবাই মুখ টিপে হাসছে, কিন্তু পড়শি হাসল না। তার মাথায় অনেক প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। ঠিক তখনই সেদিনকার মহিলাটি পড়শির সম্মুখে হাসি মুখে এসে দাঁড়ালো। পরপর আওড়ালো, তোমার সব প্রশ্নের উত্তর দেওয়া হবে পড়শি, আগে বসো। আর হ্যাঁ, আমি রুবি, নিহানের বড় বোন। পড়শি কিছু না বলে তাকিয়ে আছে। সে কি বলবে কিছুই বুঝতে পারছে না। নয়ন পড়শিকে সোফায় বসিয়ে দিয়ে শান্ত গলায় শুধোলো। আমি তোমায় সবটা বুঝিয়ে বলছি, তারপর সবকিছু বুঝতে পারবে। নয়নের কথায় পড়শি মাথা নাড়িয়ে জবাবে বলল। নয়ন বলতে শুরু করলো, ভার্সিটির প্রথম দিন তুমি শিফাকে বাঁচিয়েছিলে। সেদিন তোমার কথা রুবি আপু বলেছে, কিন্তু আমরা কেউ তোমায় চিনতে পারিনি। কিন্তু জোবানের সাথে প্রথম দিন তোমার ঝগড়া হয়েছিল না, সেদিন লুকিয়ে তোমার কয়েকটি পিক তুলেছিলাম আমি আর নিহান। তারপর আবার তুমি সেদিন বিকেলবেলা আবার শিফাকে বাঁচিয়েছিলে। আর শিফা নিহানের ফোনের গ্যালারির পিক দেখছিল। তখন তোমার আর জোবানের পিকটা দেখে শিফা নিহানকে বলে, মামা এই মেয়েটা আমায় বাঁচিয়েছিল। নিহান তো তোমায় আগে থেকেই চেনে, তাই সব ক্লিয়ার হয়ে যায়। মেয়েটি আর কেউ নয়, আমাদের সবার পড়শি। নিহান তখন রুবি আপুকে সবটা বলে। তখন রুবি আপু অনেক করে বলেছিল তোমায় আজ নিয়ে আসতে, তাই নিয়ে আসলাম। সব শুনে পড়শি অবাক হয়। কয়েক মুহূর্ত চুপ থাকার পর আওড়ালো, কিন্তু আমার থেকে তো ওই লোকটি শিফাকে জোর করে নিয়ে গেছিল সেদিন। লোকটি পুলিশের সামনে পড়তে শিফাকে রেখে পালিয়ে গেছে। নিহান আর রুবি আপু খুঁজতে খুঁজতে পুলিশের কাছে গিয়েছিল। তখন পুলিশ শিফাকে দেখেছিল। এভাবে শিফাকে আমরা পেয়েছিলাম। একটা বাচ্চা মেয়ের সাথে কি শত্রুতা তার? সেটা তো ওই লোকেই বলতে পারবে। কয়েকদিন পর পর শিফাকে পাওয়া যায় না। শিফার কাছ থেকে সরে গেলেই শিফাকে কিডন্যাপ করে ফেলে। তার অবশ্য বিশেষ কারণও আছে। শিফার বাবার মৃত্যুর পর সব সম্পত্তির মালিক শিফা। এই জন্যই মেয়েটার আজ এই অবস্থা। সব শুনে পড়শির অনেক খারাপ লাগলো। সে কিছুক্ষণ চুপ থাকে। পাশে তাকাতেই দেখে যখন গালে হাত দিয়ে এক দৃষ্টিতে পড়শির দিকে তাকিয়ে আছে। পড়শি দ্রুত চোখ নামিয়ে ফেল। এরপর চিন্তিত হয়ে সে আওড়ালো, আমায় বাড়ি যেতে হবে, দেরি হলে আমার সমস্যা হবে। তখন রুবি এসে বলল, না খেয়ে যেতে দিচ্ছি না তোমায়। রুবি জোর করে পড়শিকে খাইয়ে ছালো। যাওয়ার আগে পড়শিকে জড়িয়ে ধরে বলল, আমি তোমার আরেকটা বোন। কোনোদিন কোনো সমস্যায় পড়লে আমার কাছে এসো, আমি তোমার পাশে আছি পড়শি। রুবির কথায় পড়শি মিলান হাসে। তারপর বিদায় দেয় সবাইকে। জোবান পড়শিকে বাড়িতে পৌঁছে দেয়। কি রে নয়ন, রাস্তায় দাঁড়িয়ে আছিস যে, বাড়ি যাবি না? নিহানের কথায় নয়ন বলে, অটোর জন্য দাঁড়িয়ে আছি। অটু যেহেতু পাচ্ছিস না, চল হাঁটতে হাঁটতে কথা বলি। এই সন্ধ্যায় তুই হাঁটাবি আমায়? আমার পা ব্যথা, আমি হাঁটতে পারবো না নিহান। সোজা বললেই তো হয়, আমার কোলে উঠতে মন চায়। দুষ্টু হেসে বলল নিহান। নিহানের কথায় নয়ন অবাক সুরে বলে, মানে তোর কি মাথা খারাপ হয়ে গেল নাকি? এসব কি বলছিস তুই নিহান? আরে মজা করেছি নয়ন। ও অটো চলে এসেছে, আমি যাই নিহান, আল্লাহ হাফেজ। নিহানের কথাই নয়ন অবাকের সুরে বলে নয়ন অটোতে উঠে বসে। নিহান কিছু বলল না, মন খারাপ করে নয়নের যাওয়ার পানে তাকিয়ে রইল। পড়শির বাড়িতে প্রবেশ করতে দেখল সমগ্র বাড়ি অন্ধকার হয়ে আছে। এত অন্ধকার দেখে পড়শির কিঞ্চিত ভয় হয়। পড়শি ভয় জড়িত গলায় আওড়ায়, জেঠু, ইনায়া আপু, দাদিমা, তোমরা সবাই কোথায়? সবাই কি শপিং করতে চলে গেল নাকি? খুব ভয় লাগছে আমার।
পিছন থেকে কারোর উপস্থিতি অনুভব করলো পড়শি। পড়শি ভয়ে ভয়ে পিছনে তাকালো, কিন্তু কেউই নেই। হঠাৎ পিছন থেকে কেউ পড়শির গলা টিপে ধরলো। সহসা এমন আক্রমণে পড়শি ভয় পেয়ে যায়, দম বন্ধ হয়ে এসছে তার। পড়শি ছাড় পাওয়ার চেষ্টা করছে, কিন্তু লোকটি কিছুতেই পড়শিকে ছাড়ছে না। এমন সময় বাহির থেকে গাড়ির শব্দ আসতে লোকটি পড়শিকে ছেড়ে দেয়। পড়শি গলায় হাত দিয়ে কাশতে কাশতে আলো জ্বালানো। তখন ইয়ানা, মিসেস লিমা, আহাদ শিকদার আর মিসেস শিখা বাড়িতে প্রবেশ করলো। পড়শিকে গলায় হাত দিয়ে কাশতে দেখে ইয়ানা টেবিল থেকে পানি এনে পড়শিকে দিল। পড়শি পানি গ্লাস নিতে যাবে, ইয়ানা পানি গ্লাস সরিয়ে নিয়ে পড়ল। আহারে, খুব তেষ্টা পেয়েছে বাবুটার, তাই না? নে নে, পানি নে। ইয়ানা পানির গ্লাস ওপর নিচ করতে লাগলো। এক পর্যায়ে ইয়ানা পড়শির মুখে পানি ছুঁড়ে মারল। পড়শি স্তব্ধ হয়ে গেল ইয়ানার কাণ্ডে। টলমলো চোখে ইয়ানার দিকে তাকিয়ে পড়শি মনে মনে আওড়ালো, সেকেন্ডে সেকেন্ডে রূপ বদলিয়ে ফেলে এরা, কি জঘন্য এরা। চৌধুরী ম্যানশন। জোবান আর জিয়া বাড়িতে পৌঁছে বাড়ির ভিতর প্রবেশ করতেই তখন ওরা অনেকগুলো মেয়েকে তাদের বাড়ির ভিতর ঝগড়া আর মারামারি করতে দেখলো। জোবান আর জিয়া দরজার আড়ালে লুকিয়ে পড়ল। ভাই, এগুলো তো সব তোর গার্লফ্রেন্ড। জিয়া ফিস ফিসিয়ে আওড়ালো। এখন কি হবে জিহা বোন আমার? জোবান কাদো কাদো হয়ে আওড়ালো। জোবানে কাদো কাদো চেহারা দেখে জিয়া হেসে দেয়। জিয়াকে হাসতে দেখে জোবান রাগী দৃষ্টিতে জিয়ার দিকে তাকিয়ে বলে, আমি আছি মহা বিপদে, আর তুই হাসছিস জিহা? বিপদে পড়ার মতন কাজ করলে বিপদে তো পড়বেই ভাই আমার। কিছুটা কৌতুকের সুরে জবাব দেয় জিহা। জোবান পুনরায় ডেকে বলে, চুপ কর তো তুই, দেখি কি হচ্ছে ওখানে। চল দেখি। জিয়া ঠোঁট চেপে হাসি আটকে কথাটি আওড়ালো। জোবান আমায় ভালোবাসে, ডাইনি তোকে না। প্রথমজন বলল, জোবান আমায় বলেছে ও আমায় ভালোবাসে, পেতনি। দ্বিতীয়জন রেগে বলল, জোবান তাদের কাউকেই ভালোবাসে না, আমায় ভালোবাসে বলল। তৃতীয়জন ক্রুদ্ধ গলায় জবাব দিল, তোদের নিজেদের চেহারা আয়নায় দেখেছিস তোরা? হ্যাঁ, ওয়াক্থু, দেখলেই বমি আসে। জোবান তোদের মতো মেয়েদের কখনোই ভালোবাসবে না। আমায় দেখ, আমি কত কিউট। জোবান শুধু আমায় ভালোবাসবে। চতুর্থজন বেশ অহংকারের সহিত বলল। চতুর্থ মেয়েটির কথাই প্রথম মেয়েটি রেগে গিয়ে মেয়েটির চুলের মুঠি ধরে বলল, তোকে প্রতিবন্ধীদের মতো লাগে বেয়াদব মেয়ে। আবার চতুর্থ মেয়েটি প্রথম মেয়েটির হাতে কামড় বসিয়ে দেয়। শুরু হলো মারামারি। এসব দেখে ভয়ে জোবানের অবস্থা খারাপ। জোবান ঠোঁট কামড়ে চিন্তিত হয়ে আওড়ালো, ভাই, তুই আজ বাড়ি থেকে চলে যা, না হয় আম্মুর মার আছে তোর কপালে। সব কিছু শান্ত হলে তোকে আমি বাড়িতে আসতে বলবো। ঠিক আছে, আমি নিহানের বাসায় যাচ্ছি, তুই এই দিকটা সামলা। জোবান অসহায় গলায় পড়ল। জোবান এরকম চোরের মতন বাড়ি থেকে বেরিয়ে যায়। এদিকে সহসা কারোর ধমক শুনে সব মেয়েগুলো চুপ হয়ে যায়। কারা তোমরা? আর এমনভাবে মারামারি করছো কেন তোমরা? মিসেস স্বর্ণা বিরক্তি নিয়ে আওড়ালেন। সবগুলো মেয়ে একসাথে জবাব দিল, আপনার বাড়ির হবু বউ শাশুড়ি আম্মা। সবার জবাব এক দেখে আড়াল থেকে শুকনো ঢোক গিলে জিহা। সে অসহায় মনে আওড়ালো, আজ তুই খতম মেরি ভাই। হবু বউ মানে কি বলতে চাইছো তোমরা? তাও সবাই একসাথে কিভাবে হবু বউ হলে চৌধুরী বাড়ির? মিসেস স্বর্ণা আশ্চর্য হয়ে বলেন। তখন জিয়া মন্থর গতিতে বাড়ির ভেতর প্রবেশ করলো। মিসেস স্বর্ণা জিয়াকে দেখেই বলে উঠলেন, জিহা, এসব কি? আর এই মেয়েগুলো কারা? আম্মু, ওদেরই জিজ্ঞেস করো ভালো মতো, ওরা কারা, ওরা কেন এসেছে এখানে? জিয়া আমতা আমতা করে বলল। জিয়ার কথা শেষ হতেই প্রথম মেয়েটি বলল, আন্টি, জোবান বলেছে ও আমায় বিয়ে করবে। ওর কথা শুনে বাকিরাও বলে উঠল, আমাদেরও বলেছে বিয়ে করবে। মিসেস স্বর্ণার মাথা ঘুরতে শুরু করলো সবার কথা শুনে। তিনি ভালো করে বুঝতে পারছেন তার ছেলে এদের সাথে টাইম পাস করেছে। মিসেস স্বর্ণাকে চুপ থাকতে দেখে আচমকা প্রথম মেয়েটি মিসেস স্বর্ণার পা ধরে বলে উঠল, শাশুড়ি আম্মু, আমি ভালো রান্না করতে পারি, আমায় তোমার বাড়ির বউ করে নাও প্লিজ। তৃতীয়জন পায়ে ধরে বলল, আমি আপনার সেবায় সর্বক্ষণ নিয়োজিত থাকবো ডিয়ার মম, আমায় করে নিন আপনার বাড়ির বউ। তারপর চতুর্থজন পায়ে ধরে বলে, সব থালা বাসন ধুয়ে দেবো শাশুড়ি আম্মা, আমায় বউ করে নেন।
জিয়ার মাথা ঘুরতে লাগলো এসব কথা শুনে। মিসেস স্বর্ণারও একই অবস্থা। মিসেস স্বর্ণায় সোফায় বসে পড়লেন। জিয়াকে ইশাই বলেন এক গ্লাস পানি দিতে। জিয়া পানি দেওয়ার আগে চারজন উঠে 4 গ্লাস পানি নিয়ে দেওয়ালো মিসেস স্বর্ণার সম্মুখে। মিসেস স্বর্ণা হতভম্ব হয়ে তাকিয়ে রইলেন সবার পানে। অকস্মাৎ মিসেস স্বর্ণা চেতনা হারান। মাকে এইভাবে পড়ে যেতে দেখে জিয়া ভয় পেয়ে যায়। জিয়া মেয়েগুলো কি বলল? জোনাব ভাইয়া, আসলে তোমাদের ডাকা হবে, এখন যাও, আম্মুর অবস্থা ভালো না। তারা ভালো মেয়ের মতন চলে গেল বাড়ি থেকে। মেয়েগুলো যেতে জিয়া দরজা বন্ধ করে পিছনে তাকাতেই চোখ দুটো রসগোল্লার মতো হয়ে যায়। মিসেস সোনা পানি খাচ্ছে বসে বসে। জিয়ার এখন বেশ হাসি পাচ্ছে। জিয়া আর না পেরে জোরে জোরে হাসতে শুরু করলো। তার মা কি অভিনয়টাই না করলো। জিয়াকে হাসতে দেখে মিসেস সোনা রাগী দৃষ্টিতে তাকালেন মেয়ের পানে। জিয়া চুপ হয়ে গেল মায়ের চাহনি দেখে। মুখে হাত দিয়ে জিয়া সোফায় দৌড়ে চলে গেল লিভিং রুম থেকে। চিন্তিত হয়ে সোফায় বসে রইলেন মিসেস সোনা। কিয়ৎক্ষণ চুপ থাকার পর তিনি বলে উঠলেন, আজ তুই বাড়ি আয়, ফাজিল ছেলে, তারপর তোর ব্যবস্থা করছি আমি। জিয়া দরজা বন্ধ করে মুখ থেকে হাত ছড়িয়ে উচ্চ শব্দে হাসতে শুরু করলো। কিয়ৎক্ষণ টানা হাসির পর জিয়া ভাইকে ফোন করে সব কিছু জানায়। সব শুনে জোবান স্বস্তির নিঃশ্বাস ফেল। তারপর বিরক্তিকর গলায় আওড়ালো, আর জীবনেও এসব প্রেম করতে যাব না। জোবান নিজের কাছে নিজেই বিরক্ত। পড়শি রুমে সে বালিশে মুখ চেপে কান্না করছে। এনা কাজে পড়শি ভীষণ কষ্ট পেয়েছে। তখনই কেউ পড়শির পিঠে হাত রাখলো। পড়শি বালিশ থেকে মাথা উঠাতে দেখলো ইয়ানা আর মিসেস শিখা দাঁড়িয়ে আছে। পড়শির চোখের পানি মুছে শোয়া থেকে উঠে বসলো। পড়শির এখন এদের দুজনকে কিছুতেই বিশ্বাস হয় না। পড়শির মুখ অন্যদিকে ফিরিয়ে চুপ করে বসে রইল। ইয়ানা পড়শির পাশে বসে পড়শির হাতের উপর হাত রাখলো। পড়শি ইয়ানার দিকে তাকালো কিন্তু কিছু বলল না। ইয়ানা কান্না ভেজা চোখে পড়শির দিকে তাকিয়ে আওড়ালো, আই অ্যাম সরি বোন, আমি ইচ্ছা করে তোকে কষ্ট দিতে চাইনি। ইয়ানা পড়শির কথায় চমকালো। চমকে বলল, বুঝলাম না। তুই যাকে জেঠি আম্মা ভাবছিস আসলে সে তো জেঠি আম্মা নয়। কিছুই বুঝতে পারছি না আপু। পড়শি আশ্চর্য হয়ে বলল, আমি সব বলছি, তুই শান্ত হয়ে বস, সব কিছু শুনলেই বুঝতে পারবি। ঠিক আছে। পড়শি পুনরায় চোখের পানি মুছে বলল। কয়েক মুহূর্ত চুপ থাকার পর ইয়ানা বলতে শুরু করলো, হ্যাঁ, মিসেস রিমা শিকদার আমার মা, বর্তমানে তার বোনের কাছে বন্দি। যিনি আমাদের বাড়ি লিমা সেজে আছেন আসলে তিনি আমার খালামণি। আমার আম্মুরা 2 বোন, 2জন যমজ, দেখতে হুবহু একই। মনে আছে সেদিনের কথা, তোরা সবাই চৌধুরী ভিলাতে গিয়েছিলি শোভানের জন্মদিনে? হ্যাঁ মনে আছে আপু, কিন্তু জোবান ভাই কি করে আমায় ভুলে গেল আপু? পড়শি মন খারাপ করে বলল, তোর বাবা মায়ের অ্যাক্সিডেন্ট করিয়েছিল আমার খালামণি লিসা, আর সেদিন জোভানও তোদের গাড়িতে ছিল। লিসা খালামণির টার্গেট ছিল তোর বাবা মা, আর তুই কিন্তু জোভানও বিপদে পড়েছে সেদিন অ্যাক্সিডেন্টের পর তুই তো বেঁচে গেলি। তোকে দাদিমা তোকে বাড়ি নিয়ে এসেছিল, আর জোবানের মেমোরি লস হয়। জোবান প্রায় 5 বছর আগের সব কাহিনী ভুলে যায়। ইয়ানার কথা শুনে পড়শি স্তব্ধ হয়ে যায়। পড়শি টলমল চোখে ইয়ানার দিকে তাকায়, তারপর আওড়ায়, আমার বাবা মা কি ক্ষতি করেছে ওনার? আর জোবান ভাইয়া যদি সব ভুলে যেত তাহলে ওনার মা বাবা বোনকে কিভাবে মনে রাখলো? জোবান সব কিছু ভুলেনি, কিছু কিছু জিনিস মাথা থেকে মুছে গেছে ওর। লিসা খালামণির স্বামী আহির মির্জা তোর বাবার কোম্পানিতে চাকরি করত। উনি কোম্পানির সব তথ্য শত্রুপক্ষকে জানিয়ে দিত। এসব তোর বাবা জানতে পেরে তাকে বের করে দিয়েছিল কোম্পানি থেকে। তারপর থেকে লিজা খালামণি আমাদের পরিবারের ক্ষতি করার চেষ্টাই ছিল। সামান্য চাকরির জন্য উনি আমার বাবা মাকে মেরে ফেললো? পড়শি কাঁদতে কাঁদতে বলল, শুধু চাকরি না, অন্য কোনো কারণ আছে যেটা আমাদের বের করতে হবে। তুই আমাদের পাশে আছিস কিনা বল। ঠিক আছে, কিন্তু আঙ্কেল আন্টি কেন আমাদের খবর নেয়নি? তারও বিশেষ কোনো কারণ আছে, সেটা তো জোহানের মা বাবাই বলতে পারবে। সহসা মিসেস শিখা পড়শিকে জড়িয়ে ধরল। পড়শি যেন থমকে যায় মিসেস শিখার কাণ্ডে। পড়শিও কাঁপা কাঁপা হাতে মিসেস শিখাকে জড়িয়ে ধরল।
মাফ করে দে মায়ের দাদু ভাই, আমি ইচ্ছে করে সব করিনি। তোকে মেরে ফেলতে চাইছে তাই আমরা বাধ্য হয়ে তোর সাথে খারাপ ব্যবহার করতাম। মাফ করে দে আমাদের। চোখের জল ফেলতে ফেলতে মিসেস শিখা বলেন, দাদিমা কান্না করো না, তোমরা তো আমায় বাঁচাতে এসব করেছো, আমি তোমাদের অনেক ভালোবাসি। পড়শি কান্নারত কণ্ঠে বলল, পুনরায় বলল, কিন্তু দাদিমা তোমরা এসব কি করে জানলে? ইয়ানা কিছু বলতে যাবে, তার আগে মিসেস স্লিমার ডাক পড়ল। ভর্ত চিত্তে জোবান পা টিপে টিপে নিঃশব্দে বাড়িতে প্রবেশ করলো। সমগ্র বাড়ি অন্ধকারচ্ছন্ন দেখে জোবান স্বস্তির নিঃশ্বাস ফেল। জোবান সিঁড়ি পেয়ে দোতলায় যেতে নিবে, অকস্মাৎ আলো জ্বলে উঠল। আচমকা জোবান কেঁপে উঠল, শুকনো ঢোক গিলে সে পিছনে ফিরল।